উফ, কখন যে রাজপ্রাসাদে গিয়ে নরম গদিতে শরীরটা এলিয়ে দিয়ে একটু আরাম করব, আমিও সেটাই ভাবছি। কি গো মীরার বাবা, তোমার বড় মেয়ে চারু কোথায় বলো তো? তার কি আমাদের উপর নজর আছে? বাপের বাড়ির লোক এক্ষুনি এক্ষুনি আমার চোখের সামনে গোটা মেলার মাঠ পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। কই কই, হ্যাঁ তাই তো, এত রাত্রিরে পূর্ব আকাশে ওরকম লালাপো আলো জ্বলছে কেন? ওই পূর্ব দিকে তো মেলার মাঠ। চারুলতা, এসব কিছু বাদ দাও, আগে দেখো পূর্ব দিকের আকাশটা এমন রক্তিম হয়ে আছে কেন? এখন তো প্রায় ভোর হয়ে এসেছে, কিন্তু রাজপ্রাসাদের খাবার ঘরের বড় টেবিলটাতে সাজানো বাহারি রকমের সুস্বাদু খাবার। আপাতত ক্ষুধার্ত সকলেই একসাথে খেতে বসেছে এবং খোশ গল্পে সবাই মেতে উঠেছে। দিদি, তুমি আমাদেরকে মাটিতে একটা কিছু পেরে দিতে বলো কাউকে, আমি আর মা মাটিতে বসে খেয়ে নেব। সে কি, তুমি আর বুড়িমা আমাদের সঙ্গে এই একই টেবিলে খেতে বসবে? আর আমি তোমাদের জন্য দাসীকে একটি কক্ষ সাজিয়ে দিতে বলেছি। খাওয়া শেষে দাসী তোমাদের সেই কক্ষে নিয়ে যাবে, তোমরা সেখানে আরাম করে ঘুমোতে পারবে। তুমি আমাদের নিয়ে এত ব্যস্ত হও না যুবরানী, মাটিতে বসে খেতে দিলেই আমরা আরাম করে খেতে পারবো, আর কোথাও একটা শুয়ে পড়বো ক্ষণ। রাজপ্রাসাদে কত জায়গা, যে কোনো একটা জায়গায় মা ছেলে মিলে শুয়ে ঘুমিয়ে পড়ে নেব, আমাদের জন্য আলাদা কোনো কক্ষের দরকার নেই। তা বললে হয় নাকি? আপনারা হলেন আমাদের আত্মীয়। চারুলতার নিজে আপনাদেরকে অত দূর থেকে নেমন্তন্ন করে হেমরাজ্যে নিয়ে এসেছে, আর আপনাদের একটু আপ্যায়ন করব না? আসুন আসুন, এখানে আর কথা না বলে খেতে বসুন। দেখেছো ময়না, চারুদিদি আর রাজপুত্র সবার দিকে খেয়াল রাখছে, কাউকে একটু অবহেলা করছে না। ওরা খুব ভালো মানুষ। হ্যাঁ, বিধাতা চাইলে সব সম্ভব, একদিন আমরাও অনেক পয়সার মালিক হব। নাও এখন খেয়ে নাও তো, তোমার তো বড্ড খিদে লেগেছিল, তখন বলছিলে। এখন আর বসে সময় নষ্ট করো না, দেখো তো কত ভালো ভালো খাবার সাজানো আছে, তোমার যা যা পছন্দ খেয়ে নাও। এই ক্যাবলা, তুই আর ময়না কি কি গুজুর গুজুর ফুচুর করছিস রে? দেখেছিস কত ভালো ভালো খাবার সাজানো এখানে, এগুলো সব আমরা খেতে পারবো রে। চারুলতা দিদি নাকি এই সব আমাদের জন্যই আয়োজন করেছে রে। চারুলতা দিদি আমাদের জন্য আয়োজন করবে কেন? শুধু শুধু এগুলো রাজবাড়িতে সব সময় হয়, রাজবাড়িতে তো এমন খানা পিনা রোজই হয় গো। সে যাই হোক, এখন আমার বড্ড খিদে পেয়েছে, বাড়তি কথা বলো না, আর সময় নষ্ট করতে চাইছি না, তৃপ্তি করে খেতে দাও তো একটু। মেলার ভেতরে যারা পাহারাদার ছিল তারাও তো সকলে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। ঘুমোবে নাই বা কেন? এখন কত রাত হয়েছে, ঘুম তো আসবেই চোখে। আর সকলের এই ঘুমের সুযোগ নিয়েই আমাকে আমার কাজটা হাসিল করতে হবে। যাই, আর এক মুহূর্তেও দেরি না করে আমি আমার কাজ শুরু করে দিই। সবার আগে কেরোসিন তেল দিয়ে গোটা মেলার দোকানগুলোকে ভিজিয়ে দিতে হবে। তারপর শুধু একটা দেশলাইয়ের কাজ, এক টুকরো দেশলাই কাঠির আগুন গোটা মেলায় জ্বালিয়ে দিতে পারবো তখন। তবে আর দাঁড়িয়ে দেরি না করে কাজ শুরু করে দেই। এই কথা বলেই রাজেশবাবু তার কাজে লেগে পড়ে। লুকিয়ে রাখা কেরোসিন তেলের পাত্রটি সে তার হাতে তুলে নেয় এবং তারপর একে একে মেলার দোকানগুলোতে সেই তেল ছিটিয়ে দেয়। দোকানের ভেতর যখন তাঁতি সহ আরো কিছু পাহারাদাররা ঘুমাচ্ছিল, তেলের গন্ধে হঠাৎ করে একজনের ঘুম ভেঙে যায়। কি হলো, কি ব্যাপারটা? আমার গায়ে মনে হচ্ছে কিছু একটা চিটচিটে লাগলো, কিন্তু কি লাগবে এই রাত্রিবেলা? বৃষ্টি হয়েছে নাকি বাইরে? কই না তো, সেরকম কিছুই তো মনে হচ্ছে না। কেমন একটা গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে কেরোসিন তেলের গন্ধ। এই যে দাদা, শুনছো? আরে এত রাত্রিরে ডাকাডাকি করো না তো বাবু,
ঘুমাতে দাও শান্তি করে। সারাদিন অনেকটা খাটাখাটনি নিয়েছে, এখন রাত থেকে তোমার সাথে গল্প করতে হবে নাকি? আরে শুনবে তো, আমি কেমন একটা তেলের গন্ধ পাচ্ছি। কেউ আবার মাঝ রাত্রিরে স্বপ্ন দেখলে নাকি গো? এসব কি আজে বাজে কথা বলছো? তেল কোথা থেকে আসবে? ঘুমাও তো, ঘুমো ঘুমো, অবেলা বক বক করো না। মনে হয় আমার মনের ভুল। এত রাত্রে আমি হঠাৎ তেলের গন্ধ কোথা থেকে পাবো? এখানে তো তেলের কোনো কারবারই করা হয়নি, স্বপ্ন দেখেছি হয়তো। যাকে আমিও বরং ঘুমিয়ে পড়ি। সেদিন 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 আমি গহীন জঙ্গলে গিয়ে দেখি একটি পাখির গায়ে তীর লেগেছে আর পাখিটি ছটফট করছে। আহারে, এই পাখিটির গায়ে কে তীর লাগালো? নিশ্চয় কেউ শিকার করতে এসে পাখিটিকে তীর মেরেছে। মানুষের মধ্যে এখন আর কোনো মনুষ্যত্ব নেই, যখন যাকে খুশি তাকে মারছে ধরছে, কারো যন্ত্রণার খবর কেউ রাখে না। আহারে, ব্যথার যন্ত্রণায় পাখিটা কিভাবে ছটফট করছে। সবার আগে ওর শরীর থেকে তীরটা বের করতে হবে। এ কথা বলে লতা সেই পাখিটির গায়ে লেগে থাকা তীরটি তুলে নেয়। এই যে পাখি, আহারে কি হয়েছে তোর? বড্ড ব্যথা পেয়েছিস না? তুই একটু অপেক্ষা কর, আমি একটু জঙ্গল থেকে তোর জন্য লতা পাতা ছিঁড়ে এনে রস করে তোর ক্ষতস্থানে লাগিয়ে দিচ্ছি, তারপর দেখবি তোর যন্ত্রণা অনেকটাই কমে যাবে। এরপর লতা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর লতা কিছু লতা পাতা এনে সেখানে এসে হাজির হয় আর সেই লতা পাতার নির্যাস পাখিটির ক্ষত স্থানে লাগিয়ে দেয়। এবার দেখবি তোর সব জ্বালা পোড়া ঠিক হয়ে যাবে। আহারে, কত যন্ত্রণাটাই না হচ্ছে। আমি তো বুঝতে পারছি তুই হয়তো আমাকে কিছু বলতে চাইছিস, কিন্তু আমি যদি তোর ভাষা বুঝতাম তাহলে তোর মনের কথাগুলোও বুঝতাম। কি, এই পাখিটি তো কোনো শব্দই করছে না। পাখিটা কি মারা গেল? না 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 না, এমনটা যেন না হয়। আমি নিজে হাতে ওর যত্ন করলাম যেন ও বেঁচে যায়, ওর যন্ত্রণা থেকে মুক্তি পায়, কিন্তু আমার চোখের সামনে ও এভাবে মরে যেতে পারে না। এরপর হঠাৎ করেই পাখিটি তার রূপ বদল করে এক পরীতে রূপান্তরিত হয়, যেই পরীর হাতে ক্ষত ছিল এবং লতা পাতা দেওয়া নির্যাস সেখানে লাগানো ছিল। পরীটি এক হাত দিয়ে তার ওই ক্ষত স্থানটি চেপে ধরে আছে। এই সব ঘটনা সে নিজের চোখে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। কি, কে তুমি? এভাবে তুমি পাখি থেকে পরী হয়ে গেলে কি করে? আমি তো মানুষ নই, আমি হলাম পরী, আমি হলাম প্রকৃতির দেবী। প্রকৃতি মা, আমার কি সৌভাগ্য, আমি আপনার দেখা পেয়েছি। সৌভাগ্য তো তোর নয় রে, সৌভাগ্য তো আমার। এই যে অসময়ে, আমার এই দুঃসময়ে আমি তোর দেখা পেলাম, নইলে তো এতক্ষণ ব্যথার যন্ত্রণায় ছটফট করতে হতো আমাকে। সঠিক সময় তোর দেখা পেয়ে আমি আমার ক্ষতস্থানের সেবা পেয়েছি। হ্যাঁ প্রকৃতি মা, আমি তো মাঝে মধ্যেই জঙ্গলে আসি ঘুরে বেড়াতে। এখানকার গাছপালা, পশু পাখি সকলেই আমার বন্ধু, তাই তো আমি কারো যন্ত্রণা সহ্য করতে পারি না। তুই তো একেবারে প্রকৃতি প্রেমী, ঠিক এই প্রকৃতি দেবীর মতো। একটা সামান্য পাখির যন্ত্রণা দেখে তুই ছটফট করতে পারিস, তাহলে তোর মনটা কত স্বচ্ছ আর কত পবিত্র। প্রকৃতি মা, তোমার গায়ে কে তীর মারলো আর তুমি কেন পাখি রূপে ছিলে? এখানে মধুপুর রাজ্যের নতুন রাজা এবং রাজ্যের সৈন্যরা এসেছিল পাখি শিকার করতে, তাই দেখে তো আমি পাখি রূপ নিয়েছিলাম ওদের কর্মকাণ্ড দেখবো বলে। আর রাজামশাই আমাকে পাখি ভেবে আমার গায়ে তীর ছুঁড়ে মারে। তীর লাগার পরে আমি অনেকটা দূরে উড়ে গিয়ে পড়ে যাই, তারপর আমায় সে খুঁজে পাইনি। নতুন রাজামশাই তো দেখছি বড্ড বাজে, পশু পাখির উপর তার কোনো মায়া নেই। কোনো রাজারই মায়া দেওয়া নেই পশু পাখির প্রতি। সব রাজারাই তো ভ্রমণে আসে জঙ্গলে, এই যে পশু পাখিকে তাদের পছন্দ হয় সেটাকেই তারা শিকার করে নেয়। জানতে সেসব কথা, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু তোকে আমি একটু উপহার দিতে চাই। কি চাস তুই? তোমার কাছে আমার কিচ্ছু চাই না, শুধু আমি জঙ্গলে আসবো আর মাঝে মধ্যে তুমি আমার দেখা দিও। তোমার সঙ্গে প্রাণ খুলে একটু কথা বলতে পারলে আমার শান্তি লাগবে। ঠিক আছে, তোর মনের এই ইচ্ছেটা আমি পূরণ করব, তবে আরো একটা জিনিস উপহার দিতে চাই আমি তোকে। তুই একটু আগে বলছিলি না তুই যদি
পশু পাখির ভাষা বুঝতে পারতিস, তবে তাদের যন্ত্রণার কথা তুই বুঝতে পারতিস। তাই আমি তোকে সেই বর দিলাম, যেন তুই পশু পাখির ভাষা বুঝতে পারিস, আর তারাও তোর ভাষা বুঝতে পারে, যেন তুই সকলের সঙ্গে মন খুলে কথা বলতে পারিস। এই কথা বলে প্রকৃতি দেবী তার হাত উঁচু করে আশীর্বাদ দেয় লতাকে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে প্রকৃতি দেবী। ওদিকে সবার খাওয়া শেষে যে যার কক্ষে চলে যায় ঘুমোতে। রাজপুত্র চারুলতাও তাদের কক্ষে চলে আসে। কি হলো কি রাজপুত্র, ঘুমাবেন না আপনি? এভাবে রাত জেগে আর কতক্ষণ বসে থাকবেন? তুমি ঘুমিয়ে পড়ো চারুলতা, আমার কেন জানি ঘুম আসছে না। বুঝেছি, আসলে মেলাতে আমাদের সব স্বপ্নগুলোকে আপনি রেখে এসেছেন, তাই তো নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না। চারুলতা, তুমি একদম ঠিক ধরেছ। মেলার অনেকগুলো দোকানে শাড়ি বিক্রি হলো, এখনো অনেক শাড়ি পড়ে আছে দোকানগুলোতে। যদি কোনোভাবে সেগুলোর কোনো ক্ষতি হয় তাহলে তো আমাকে বড্ড ক্ষতির মুখে পড়তে হবে। এমনিতে পিতামশাই আমার জন্য দুবার বাণিজ্য ব্যর্থ হলো, এরপর আমার কারণে যদি আরো কিছু ক্ষতি ঘটে তাহলে পিতামশাই সেটা সহ্য করতে পারবে না। আপনি চিন্তা করবেন না রাজপুত্র, এমন কোনো কিছুই হবে না। আপনি তো সেভাবে মেলার আয়োজন করেছেন, দোকানগুলোতে যেন বৃষ্টির জল ঢুকতে না পারে সেই ব্যবস্থাও আপনি করে রেখেছেন। তাহলে আমাদের মেলায় থাকা শাড়িগুলোর ক্ষতি কি করে হবে বলুন তো? হ্যাঁ চারুলতা, আমি তো সবকিছু বুঝে শুনেই করেছি, যেন কোনো প্রকার কোনো ক্ষতি না হয়। তাহলে এবার আসুন, ঘুমিয়ে পড়বেন। কাল সকালে তো আবার যেতে হবে মেলার মাঠে, তাহলে এখন আর রাত জেগে নিজের শরীরটা নষ্ট করবেন না। এরপর চারুলতার রাজপুত্র ঘুমিয়ে পড়ে। সবগুলো দোকানে আগুন লাগানোর জন্য কেরোসিন তেল ঢালা হয়ে গেছে। এখন শুধু একটি দোকানের এক কোণে দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিলেই ব্যাস, একে একে সব দোকানগুলোতে আগুন লেগে যাবে। তারপরে আমার স্বপ্ন পূরণ হবে। চারুলতাকে না পেয়ে আমার মনের মধ্যে যে দাও দাও করে আগুন জ্বলেছে, সেটা আমার নিজের চোখে দেখে মনটাকে একটু জিরিয়ে নিতে পারবো। আর একটু সময় নষ্ট করব না। প্রত্যেকবার আমাকে সব কাজে ব্যর্থ হতে হয় বলে সকলের কাছে কম কথা শুনিনি আমি। ওই রাজকন্যা জেসমিনও কটু কথা শুনিয়ে ছেড়েছে। এবার আর কোনো কাজে ব্যর্থ আর কোনো রাস্তায় খোলা রাখবো না আমি। এ কথা বলেই রাজেশ বাবু একটি দেশলাইয়ের কাঠিতে আগুন জ্বালিয়ে নেয়। আগুনটির দিকে চেয়ে থাকে আর আগুনটির দিকে চেয়ে থেকে বিকট একটা শব্দে হাসতে শুরু করে। এক্ষুনি আমার চোখের সামনে গোটা মেলার মাঠ পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। পূরণ হবে আমার স্বপ্ন, পূরণ হবে আমাদের স্বপ্ন পূরণ হবে। এ কথা বলেই রাজেশ বাবু আগুন লাগানো দেশলাই কাঠিটি মেলার একটি দোকানে ছুঁড়ে ফেলে। মেলার দোকানটিতে দাও দাও করে আগুন লেগে পড়ে। একে একে মেলার সবগুলো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। রাজকন্যা জেসমিন, আপনি আর আমাকে অকর্মঠ বলতে পারবেন না। আমি আমার কাজ করে ফেলেছি। তুমি কেন ঘুমিয়ে পড়ছো না রাজকন্যা জেসমিন? এভাবে রাত জাগার অভ্যাস তো তোমার নেই, এরপর তো তোমার শরীর খারাপ করবে। আমার তো ঘুম আসছে না পিসিমা। ওদিকে রাজেশ বাবু একা একা সবটা পেরে উঠলো কিনা সে চিন্তায় আছি আমি। বুঝতে পেরেছি, কিন্তু এই চিন্তা এখন করে লাভ নেই, যা হওয়ার হবে। রাজেশ বাবুকে আজ পর্যন্ত যে কাজ দিয়েছি একটাতেও তো উনি সফল হতে পারেনি, তাই তো আমার বড্ড ভয় হচ্ছে। আমি কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। রাজকন্যা জেসমিন, রানীমা, আমার মনে হয় রাজেশবাবু এবার ওনার কাজে সফল হবেনি। আর সফল হবেন মানে হয়ে গেছেন। ওই দেখুন, পুরো আকাশে জল জল করে আগুন জ্বলছে। কই কই, হ্যাঁ তাই তো, এত রাত্রিরে পূর্ব আকাশে ওরকম লালাপো আলো জ্বলছে কেন? ওই পূর্ব দিকে তো মেলার মাঠ, মানে রাজেশ বাবু তার কাজ সেরে ফেলেছে, মেলার মাঠে আগুন ধরিয়ে দিয়েছে সে। তাই তো মনে হচ্ছে পিসিমা, পূরণ হয়েছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে। রাজেশ বাবু এতদিনে তার কাজের কাজ করেছে, আর এটাই তো চেয়েছিলাম। রাজপুত্র আর যুবরানীর এত স্বাদের গড়া স্বপ্ন পুরে ছাই হয়ে যাচ্ছে। ইস, নিজের চোখের সামনে গিয়ে দেখতে পারলে আরো অনেক বেশি আনন্দিত হতাম। ঠিকই বলেছো পিসিমা,
কিন্তু সেখানে তো যাওয়া যাবে না, এমনকি দাঁড়িয়ে থাকাও যাবে না। তার থেকে এখন আমাদের কক্ষে যেতে হবে আর ঘুমিয়ে পড়ার নাটক করতে হবে, নয়তো রাজপুত্র আর যুবরানী যে বিচক্ষণ, তারা নিশ্চয় আবার আমাদেরকে সন্দেহর তালিকায় রাখবে। একদম ঠিক কথা বলেছো তুমি রাজকন্যা জেসমিন। চলো তাহলে যে যার কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ো, তারপর ভোরবেলা উঠে শুরু হবে আসল মজা। এরপর রাজকন্যা জেসমিন রানী মধুবালাকে সঙ্গে করে চলে যায় তাদের কক্ষে। ওদিকে মেলার মাঠের সবগুলো দোকানে তখন আগুন ছড়িয়ে পড়েছে। দোকানে ঘুমন্ত অবস্থায় থাকা তাঁতি এবং পাহারারদের তখন ঘুম ভেঙে হাউমাউ করে ওঠে। কি হলো? আগুন আগুন আগুন, দোকানে আগুন লেগেছে গো, আগুন লেগেছে। কি করে আমরা এখন এই আগুন লাগা দোকানের ভেতর থেকে বের হবো গো? বেরোতে গেলে তো আমাদের শরীরে আগুন লেগে যাবে গো। সে চিন্তা করে লাভ নেই, আমাদের বেরোতেই হবে। গায়ে একটু আগুন লাগলে কিন্তু বসে বসে পুড়ে মরতে হবে। এ কথা বলেই ওই আগুন থেকে তারা বেরিয়ে আসতে থাকে। বাঁচাও বাঁচাও, আগুন আগুন, কে কোথায় আসো? শিগগিরই এসো। বাঁচাও বাঁচাও, আগুন আগুন, কে কোথায় আসো? শিগগিরই আসো। একই রে, সারা মেলার মাঠে আগুন লাগলো কি করে? আমরা কখন ঘুমিয়ে পড়েছিলাম, আমাদের ঘুমের সুযোগ নিয়ে কেউ ইচ্ছে করে এই কাজ করেছে। এত আগুন কি করে নেভাবো আমরা? এখন কি করি? রাজপুত্র পই পই করে আমাদেরকে বলে দিয়েছিল যেন আমরা খুব ভালো করে পাহারা দেই, কিন্তু এই কি সর্বনাশ হয়ে গেল। এখন আমরা রাজপুত্রকে কি জবাব দেবো? ওদিকে হঠাৎ করে রাজপুত্রেরও ঘুম ভেঙে যায় এবং সে বিছানা ছেড়ে উঠে বসে। রাজপুত্রের ঘুম ভেঙে যাওয়ার পরপরই চারুলতাও জেগে ওঠে। রাজপুত্র, আপনি আবার জেগে পড়লেন কেন? সারা রাত আপনার ঘুম হয়নি নাকি? এখন তো ভোর হয়ে এসেছে, এখনো যদি না ঘুমোন তাহলে কাল সারাদিন তো শরীর খারাপ লাগবে। চারুলতা, এসব কিছু বাদ দাও। আগে দেখো পূর্ব দিকের আকাশটা এমন রক্তিম হয়ে আছে কেন? এখন তো প্রায় ভোর হয়ে এসেছে, কিন্তু সূর্যের মামার তো দেখা পাওয়ার কথাই নয়। তাহলে কেন পূর্ব দিকের আকাশটা অমন অমন রক্তিম লাল হয়ে উঠেছে? ওইদিকেই তো মেলার মাঠ, মেলার মাঠে আগুন লাগেনি তো? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।